আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, প্রমোদ চৌধুরী রচিত বই পড়া প্রবন্ধটি আগের ক্লাসে আমি লাইন ধরে ধরে বহু নির্বাচনের জন্য বোঝার জন্য তোমাদের পড়িয়েছি। আজকে আমরা লেখক পরিচিতি, শব্দার্থ, মূল ভাব, বহু নির্বাচনী প্রশ্নের উত্তর, বিভিন্ন বোর্ডের যে সমস্ত প্রশ্ন এ পর্যন্ত বই পড়া থেকে এসেছে সেই বোর্ড প্রশ্নগুলো আলোচনা এবং বোর্ডে আসা কিছু সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। প্রথমেই আমরা লেখক পরিচিতি পড়ে নিচ্ছি, কারণ লেখক পরিচিতি থেকেও তোমাদের কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন আসে। প্রমথ চৌধুরী 7 আগস্ট 1868 সালে যশোরে জন্মগ্রহণ করেন। তিনি যশোরে জন্মগ্রহণ করেন আগস্ট মাসের 7 তারিখে 1868 সালে। তার পৈতৃক নিবাস মানে পৈতৃক বাড়ি ছিল পাবনা জেলায় হরিপুর গ্রামে। তার শিক্ষা জীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ। বলছে অসাধারণ কৃতিত্বের অধিকারী ছিলেন প্রমথ চৌধুরী। তিনি 1890 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে MA ডিগ্রি লাভ করেন। পরে ব্যারিস্টারি পড়ার জন্য বিলাত যান। বিলাত থেকে ফিরে এসে ব্যারিস্টারি পেশায় যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন এবং পরে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। সাহিত্যিক ছদ্মনাম কি বলো তো দেখি? সাহিত্যিক ছদ্মনাম হচ্ছে ওনার নাম হচ্ছে প্রমথ চৌধুরী, কিন্তু ওই নামে তিনি সাহিত্য রচনা করতেন না, সাহিত্য রচনা করতেন বীরবল নামে। তার সম্পাদিত সবুজপত্র বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে। অর্থাৎ তিনি সবুজপত্র নামে একটি সাহিত্য সাময়িকী পরিচালনা করেন এবং তার ভাষা ছিল চলিত ভাষা। বস্তুত তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্য ধারা সূচিত হয়। তার উল্লেখযোগ্য গ্রন্থ বীরবলের হালখাতা, রায়তের কথা, 4 ইয়ারি কথা, আহুতি, প্রবন্ধ সংগ্রহ, নীল লোহিত, সনেট, 50 পদচারণ ইত্যাদি। প্রমথ চৌধুরী 2 সেপ্টেম্বর 1946 সালে কলকাতায় পরলোক গমন করেন। শব্দার্থ থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসে, কাজেই আমরা শব্দার্থগুলো একটু দেখে নেই। শৌখিন শব্দের অর্থ হচ্ছে রুচিবান। উদ্দাহু অর্থ ঊর্ধ্ববাহু। ঊর্ধ্ববাহু মানে কি? হাত দুটি উপরে রেখে আমরা অনেক সময় অনেক কিছু ধরতে গেলে সেটা হাত উপরের দিকে এগিয়ে নেই। আহ্লাদে হাত উঠানো যাকে বলে। ডেমোক্রেসি অর্থ হচ্ছে গণতন্ত্র। সন্দিহান সন্দেহযুক্ত। সুসার অর্থ প্রচুর, সচ্ছলতা, সুবিধা। জজ অর্থ বিচারক। ভারেও ভবানী অর্থ রিক্ত বা শূন্য। আবহমান কাল চিরকাল। সোল্লাসে আনন্দে। অবগাহন অর্থ সর্বাঙ্গ ডুবিয়ে গোসল। উপায়ন্তর অন্য কোনো উপায়। স্বশিক্ষিত নিজে নিজে শিক্ষিত। প্রচ্ছন্ন গোপন। জীর্ণ হজম। অব্যাহতি অর্থ মুক্তি। গতাসু অর্থ মৃত। গলধকরণ গিলে ফেলা। কারদানি অর্থ বাহাদুরি। উদরপূর্তি পেট ভরানো। ডেমোক্রেটিক গণতান্ত্রিক। দাতাকর্ণ মহাভারতের বিশিষ্ট চরিত্র কুন্তিপুত্র। দানের জন্য প্রবাদ তুল্য মানুষ। কেতাবি কেতাব অনুসরণ করে চলে যারা। পাঠ পরিচিতি পড়ব এবার আমরা। পাঠ পরিচিতি পড়লে সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া অনেকাংশেই সহজ হয়ে যায়। বই পড়া প্রবন্ধটি প্রমথ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে। কোথা থেকে? প্রবন্ধ সংগ্রহ। একটি লাইব্রেরির বার্ষিক সভায় প্রবন্ধটি পঠিত হয়েছিল। আমাদের পাঠ চর্চার অনভ্যাস যে শিক্ষা ব্যবস্থা ত্রুটির জন্য ঘটছে তা সহজেই লক্ষণীয়। আর্থিক অনটনের কারণে অর্থকরী নয় এমন সব কিছুই এদেশে অনর্থক বলে বিবেচনা করা হয়।
সেজন্য বই পড়ার প্রতি লোকের অনীহা দেখা যায়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে ব্যাপকভাবে বই পড়া দরকার, কারণ সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এ বাক্যটা খুব ইম্পর্টেন্ট, বারবার আসে। যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার, তার জন্য বই পড়ার অভ্যাস বাড়াতে হবে। এর জন্য লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজন, বাধ্য না হলে লোকে বই পড়ে না। লাইব্রেরিতে লোকে নিজের পছন্দ অনুযায়ী বই পড়ে যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে। প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্য চর্চা করা আবশ্যক বলে লেখক মনে করেন। বই পড়া প্রবন্ধে প্রমথ চৌধুরী বই পড়ার গুরুত্ব ও তাৎপর্য উপস্থাপন করেছেন। প্রবন্ধটি এই শিক্ষাই দেয় যে জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে বই পড়া, জ্ঞান ও সাহিত্য চর্চার কোনো বিকল্প নেই। এবার কিছু বহু নির্বাচনী দেখব। বহু নির্বাচনীগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, তোমরা লক্ষ্য করো। জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ। মন সাপেক্ষ অর্থ কি? ক মনোবাঞ্ছিত, খ মনোনিবিষ্ট, গ মনোনির্ভরশীল, ঘ মনোগ্রাহ্য। এটা হবে মনোনির্ভরশীল। নীতিচর্চা কোথায় হয়? গুহায়, ঘরে, জাদুঘরে, লাইব্রেরিতে। আসলে নীতিচর্চা কিন্তু মানুষের ঘরেই হয়। কোন শক্তির বলে শিষ্য নিজের মন নিজে গড়ে তোলে? আত্মার, গুরুর, সাহিত্যের, ডেমোক্রেসির। আত্মার শক্তি বলে। মনোগঙ্গার তোলা জল কোনটি? ধর্মীয় শাস্ত্র, সাহিত্য গ্রন্থ, দর্শন ও বিজ্ঞান, গবেষণা গ্রন্থ। দর্শন ও বিজ্ঞান। প্রমথ চৌধুরীর মতে অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে দিতে পারে কে? গুরু, শিষ্য, সমাজ, রাষ্ট্র। অবশ্যই গুরু। লেখকের মতে যথার্থ শিক্ষিত ব্যক্তি মাত্রই প্রগতিশীল, কেতাবি, ডিগ্রিধারী, করিতকর্মা। কোনটা? প্রগতিশীল। শৌখিন শব্দের অর্থ কি? বিলাসী, ঐশ্বর্যপরায়ণ, উদার, রুচিবান। এখানে অবশ্যই রুচিবান। বই পড়া প্রবন্ধের মূল বিষয় কি? জ্ঞান প্রদান, সুশিক্ষার গুরুত্ব, বই পড়ার গুরুত্ব, শিক্ষা ব্যবস্থার ত্রুটি। এর মূল বিষয় কি? দেখো সবগুলাকেই কিন্তু কাছাকাছি উত্তর মনে হচ্ছে। এখানে হচ্ছে মূল বিষয় হচ্ছে বই পড়ার গুরুত্ব। ভারেও ভবানী শব্দটির অর্থ কি? রিক্ত, প্রাচুর্য, অলসতা, পরিশ্রমী। এখানে হবে রিক্ত মানে শূন্য। অন্য কোনো উপায় বলতে কোন শব্দের ব্যবহার হয়েছে? অনন্যোপায়, নিরুপায়, নিরন্তন, উপায়ন্তর। এখানে সঠিক উত্তর হচ্ছে উপায়ন্তর। আজকের বাজারে কোন শ্রেণীর লোকের অভাব নেই? বিদ্বান, বিদ্যাদাতা, বিদ্যাগ্রহিতা, বিদ্যা অনুরাগী। বিদ্যাদাতা। আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কিসের চাইতে কম নয়? হাসপাতালের, স্কুলের, কলেজের, বিশ্ববিদ্যালয়ের। হাসপাতালের। সুসার শব্দের প্রকৃত অর্থ কি? অভিভূত, সচ্ছলতা, যার বিকাশ ঘটে গোছানো ভাব। সচ্ছলতা। বই পড়া প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? গল্প সংগ্রহ, প্রবন্ধ সংগ্রহ, প্রবন্ধ সংকলন, নির্বাচিত প্রবন্ধ। প্রবন্ধ সংগ্রহ। বই পড়া প্রবন্ধের লেখক কিসের সমালোচনা করেছেন? শিক্ষার্থীর, শিক্ষকের, শিক্ষা ব্যবস্থার, সিলেবাসের। কিসের সমালোচনা করেছেন? শিক্ষা ব্যবস্থার। বই পড়া প্রবন্ধে যাকে উত্তর সাধক বলা হয়েছে তিনি হলেন জজ, শিষ্য, গুরু, লয়ার। গুরু। মানুষের পুরো মনের সাক্ষাৎ পাওয়া যায় কোথায়? সাহিত্যে, আচরণে, দর্শনে, ধর্মনীতিতে। সাহিত্যে। মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝে কি লাগাতে হয়? করি, অর্থ, বই, বুদ্ধি। করি।
বই পড়া প্রবন্ধের মূল বিষয় কোনটির সাথে তুলনীয়? জ্ঞান প্রদান, প্রচুর বই পড়া, স্কুল প্রতিষ্ঠা, অলসতা। প্রচুর বই পড়া। প্রচ্ছন্ন শব্দের অর্থ কী? গোপন, প্রকাশ, বিচ্ছিন্ন, প্রকোষ্ঠ রূপে। প্রচ্ছন্ন অর্থ গোপন। প্রবন্ধটি থেকে বিভিন্ন বছর বিভিন্ন বোর্ডে যেসব প্রশ্নগুলো এসেছে সেরকম কিছু প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসছি। এখানে দেখো, সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা ব্যাখ্যা। এই প্রশ্নটা রাজশাহী বোর্ড 2024, দিনাজপুর বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023, বরিশাল বোর্ড 2023 সালে এসেছে। বই পড়ার আনন্দ প্রয়োজনীয়তা ব্যাখ্যা। এই প্রশ্নটি ঢাকা বোর্ড 24, 23, 22, 20 এক নাগারে 4 বছর এসেছে। রাজশাহী বোর্ড 20, ময়মনসিংহ বোর্ড 24, 20, কুমিল্লা বোর্ড 20, চট্টগ্রাম বোর্ড 24, যশোর বোর্ড 19, সিলেট বোর্ড 24। কতগুলো বছর দেখো এই প্রশ্নটা বই পড়ার আনন্দ প্রয়োজনীয়তা আসছে। সামাজিক জীবনে লাইব্রেরির গুরুত্ব, এটা আসছে ঢাকা বোর্ড 2020-এ। আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার স্বরূপ, এটা আসছে ময়মনসিংহ বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2024, দিনাজপুর বোর্ড 2024-23, চট্টগ্রাম বোর্ড 24, 23, 22, কুমিল্লা বোর্ড 2023, 20। আরও একটি প্রশ্ন দেখো, স্বশিক্ষায় শিক্ষিত হবার গুরুত্ব। এই প্রশ্নটি আসছে ঢাকা বোর্ড 2023, সিলেট বোর্ড 2020। এখন এখানে তোমরা বলতে পারো যে এগুলো তো কোনো বহু নির্বাচনীয় প্রশ্ন না, সৃজনশীল কোনো প্রশ্ন না, কিন্তু এইগুলো হচ্ছে এক একটা বিষয়। এই বিষয়গুলো যদি তোমরা একটুভাবে জ্ঞান নিয়ে যেতে পারো, এই বিষয়গুলোর উপরে যদি একটু ভালো কিছু পড়ে যেতে পারো, 4-5 লাইন পড়লেই দেখবে 10 লাইন লিখতে পারছো। কারণ আমরা বাঙালি তো, বাংলা লিখতে আমরা পারি। এই 4-5টা বাক্য যদি তোমরা একটু ভালোভাবে আত্মস্থ করে যাও, তাহলে দেখবে তোমাদের এই প্রবন্ধের যেখান থেকে প্রশ্ন আসুক সৃজনশীল, অবশ্যই তোমরা অ্যান্সার করতে পারবে। এখন দেখো, সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা ব্যাখ্যা। সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কি? সাহিত্য চর্চার লেখক এইখানে যে সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছেন প্রবন্ধে, সেখান থেকে আমরা আলোচনা করব। সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা হচ্ছে যে মানুষ লেখাপড়া করে, বিদ্যা অর্জন করে, স্কুলে যায়, কলেজে যায়, সবই ঠিক আছে, বছরের পর বছর সে পরীক্ষায় ভালো পাস করে, ভালো সার্টিফিকেট পায়, তারপরে পড়া শেষে ভালো একটা চাকরি পায়। এখানে সাহিত্য চর্চা কিন্তু অন্য জিনিস। সাহিত্য চর্চা হচ্ছে ওই স্কুলের পড়ার পাশাপাশি একজন স্কুল পড়ুয়া বাচ্চাকে তাকে কি পড়তে হবে? সাহিত্য চর্চা করতে হবে, অন্যান্য বইও পড়তে হবে, তারপর পত্রিকা পড়তে পারে, সে টিভিতে খবর দেখতে পারে। এতে তার যে ভিতরে সুপ্ত প্রতিভা থাকবে সেটার কিন্তু জেগে উঠবে, সে লেখাপড়ার পাশাপাশি অন্য কিছুতেও ভালো করতে পারবে। এজন্য আমাদের সাহিত্য চর্চার প্রয়োজন রয়েছে। তারপরে প্রশ্নটায় আসো, বই পড়ার আনন্দ প্রয়োজনীয়তা ব্যাখ্যা। বই পড়ায় আসলেই তো মানুষের একটা আনন্দ আছে না? বই পড়ে তুমি যে কোনো একটা বই পড়ো না, একটা ছড়ার বইও যদি তুমি হঠাৎ ছোট ভাই বোনের একটা বই যদি টান দিয়ে ধরো, দেখবে পড়লে তোমার একটু মনটা অন্যরকম লাগছে। বই পড়ার যে আনন্দ, বইয়ে শুধু কি থাকে? গল্পই থাকে না, সেখানে কবিতা থাকে, ভ্রমণ কাহিনী থাকে, উপন্যাস থাকে, নাটক থাকে। পড়লে বই পড়ার মধ্যে আস্তে আস্তে ডুবে গেলে সেখানে অপার আনন্দ লাভ করা যায় এবং জ্ঞান লাভ হয়। এখানে সেই দিকটি আলোকপাত করা হয়েছে। সামাজিক জীবনে লাইব্রেরির গুরুত্ব বলছে এখানে লাইব্রেরির কথা। লাইব্রেরি আসলে আমাদের জীবনে কি? লাইব্রেরি আমাদের জীবনে অনেক কিছু। আমরা স্কুলে পড়ি,
পাঠ্য বই পড়ি শুধু। পাঠ্য বইয়ের পাশাপাশি যদি তুমি অন্যান্য জ্ঞানও অর্জন করতে পারো, সেই জ্ঞান কি হবে, তোমাকে ওই যে পাঠ্য পড়া, পরীক্ষার হলে লেখা, সেটাতে লিখতে কিন্তু অনেক বেশি সাহায্য করবে। পরীক্ষার পর তুমি যখন ভাইবা বোর্ডে অংশগ্রহণ করবে, তখন কিন্তু এই যে বাইরের পড়াগুলো, অন্য যে বইয়ের পাঠ্য বইয়ের পাশাপাশি তুমি অন্যান্য বই পড়েছো, অন্যান্য জ্ঞান অর্জন করেছো, এই জ্ঞান কিন্তু তোমার অনেক বেশি কাজে লাগে। বিসিএস পরীক্ষায় এই জ্ঞান, এই বাহ্যিক যে বই থেকে পড়ার যে লব্ধ জ্ঞান, এই জ্ঞান তোমার কিন্তু অনেক কাজে আসবে। আর এই জ্ঞান লাভের জন্য আমরা তো অনেক টাকা পয়সার মালিক না, আমরা সবসময় বই কিনে আনতে পারি না। কিনে আনতে পারি ওই স্কুলের পাঠ্য বই কিনতেই তো আমাদের দম যায় আর আসে, তাহলে আমরা বাইরের বই কিনে কোত্থেকে পড়বো? এই জন্য আমাদের জীবনে লাইব্রেরির গুরুত্ব অপরিসীম। আমরা লাইব্রেরিতে গেলে অনেক অনেক বই দেখতে পারি এবং সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারি। সেখানে তো আর টাকা দিতে হয় না, তবে কষ্ট করে একটু যেতে হয়। আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার স্বরূপ, ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, তোমরা যে আমার সাথে পূর্বের ক্লাসে প্রবন্ধটি পড়েছ, তোমাদের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা এখানে কোনটাকে মনে হয়েছে? ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা মুখস্থ বিদ্যা, যে বিদ্যার ফলে আমরা কি করি, পড়া মুখস্থ করি, মানে পড়া গিলে খাই। ওই যে ওখানে গোলা বারুদের কথাও কিন্তু বলা হয়েছে যে লোহার গোলা বারুদ আমরা গিলি সময় মতন এবং সময় মতো বের করি। এই যে গোলা বারুদ গিলা, এই যে পড়া গেলা, এগুলা গেলা কি, গেলা হচ্ছে গিয়ে তোমার পড়া আমরা মুখস্থ করি, না বুঝে পড়া মুখস্থ করি এবং পরীক্ষার হলে যে কিন্তু না বুঝেই আমরা লিখে আসি। আর যদি আমরা বুঝে পড়ি, তবে তোমরা এখন বলতে পারো যে আমরা সবাই, এখানে যে লেখক বলছেন যে না বুঝে আমরা পড়ি এবং না বুঝে লিখি, আসলে কি সবাই তাই? না, সবাই তাই না বলেই মাঝে মধ্যে দুই একজন ব্যতিক্রম হয়ে তারা কি করেন, জীবনের অনেক উচ্চ শিখরে উঠে যান। যেমন এবার আমরা এই যে পরীক্ষার ফলাফলে দেখলাম, অনেকেই তো ফেল করেছে না, আবার কেউ কেউ এত ভালো পরীক্ষার ফল লাভ করেছে যে তারা বিদেশ থেকে পর্যন্ত পড়াশোনার অফার পাচ্ছে। এটাই হলো আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটি। তোমরা শিক্ষা ব্যবস্থা যাই হোক, তোমাদের প্রতি আমার থাকবে যে তোমরা কিন্তু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। একটা কথা, একটা লাইন, যে তুমি সেটা যদি ধরে ধরে এইভাবে কলম দিয়ে ধরে ধরে বুঝে বুঝে পড়ো, সেটা তুমি যতটা সহজেই বুঝতে পারবে। তুমি যদি শুধু এইভাবে মুখস্থ করো, ঝুলে ঝুলে মুখস্থ করো, তাহলে কিন্তু মুখস্থর জন্য যদি পড়তে বসো, তাহলে কিন্তু সেটা বুঝতে পারবে না। তারপর আসো স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার গুরুত্ব। স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার গুরুত্ব হচ্ছে অনেক। স্বশিক্ষায় মানুষ শিক্ষিত হয় আবার কিভাবে? স্বশিক্ষা একজনের কি মনে যদি স্বশিক্ষা পোষণ করে তাহলে কি সে শিক্ষিত হয়? না, শিক্ষিত হওয়ার জন্য তার কি করতে হয়, নিজের চেষ্টার পাশাপাশি মনেরও চেষ্টা থাকতে হয়। আমরা যেখানে স্কুল কলেজে লেখাপড়া শিখি, তার পাশাপাশি যদি আমরা নিজে চেষ্টা করি, একটা ম্যাগাজিন পড়ি, একটা পত্রিকা পড়ি, একটা গল্পের বই পড়ি, একটা কবিতার বই পড়ি, তাহলে কি ওইগুলো আমাদের বাড়িতে যেই পড়াশোনা বা লাইব্রেরিতে আমাদের যে পড়াশোনা, সেগুলো কিন্তু আমাদের ধরা বাঁধা কোনো পড়া না। আর যেহেতু ধরা বাঁধা পড়া না, সেগুলো পড়তে কিন্তু আমাদের ভালো লাগে, সেগুলো পড়তে আমাদের ভালো লাগে এবং আমরা সেগুলো পড়ে কি করি, জ্ঞান অর্জন করি। এই জ্ঞান আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আমরা কাজে লাগাই, তাহলেই কি আমাদের শিক্ষিত হওয়ার সার্থকতা পাবো। এবং সেটাকেই লেখক কি বলছেন, স্বশিক্ষায় শিক্ষিত, মানে নিজের চেষ্টায়। এটা নিজের চেষ্টায় মানে কি, নিজের ইচ্ছায়, যে আমি এটা পড়বো না। স্কুলে যেমন বাংলা প্রথম ক্লাস হলো, তারপর তোমার ইচ্ছা না করলেও গণিত করতে হবে, গণিতের পর তোমার ইচ্ছা না করলেও বিজ্ঞান পড়তে হবে। কিন্তু তুমি যদি একদিনের জন্য ছুটির দিন লাইব্রেরিতে যাও, তখন তুমি কি করবে, তোমার ইচ্ছা মতো, যে না আমি আজকে একটা কমেডি বই পড়বো, আচ্ছা আধা ঘন্টা কমেডি বই পড়েছে, এখন ভালো লাগে না, একটু নাটকের বই পড়ি, একটা ছড়ার বই পড়ি, একটা গল্পের বই পড়ি। এই যে মানুষ নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে যে পড়ে যখন, তখন কিন্তু তার সেই জ্ঞানটা কি হয়, মানুষের মধ্যে বেশি গেঁথে যায়, মানুষ সেটাকে বেশি গ্রহণ করতে পারে এবং সেটা ভোলে না। এটাই হচ্ছে স্বশিক্ষায় শিক্ষিত। এখন তোমরা এই যে বিষয়গুলো দিলাম, যে এই বিষয়গুলো তোমরা কি করবে, ভালোভাবে একটু পড়ে যাবে, একটু বুঝে যাবে, তাহলে দেখবে সৃজনশীল প্রশ্ন যেখান থেকে আসুক, আল্লাহর রহমতে তোমরা সব ভালোভাবে লিখতে পারবে। বিভিন্ন বোর্ডে বিভিন্ন বছরে
আসা সৃজনশীল কিছু প্রশ্ন এবার আলোচনা করে দিচ্ছি, যদিও হুবহু কমন আসে না, তোমরা জেনে রাখো এর মধ্য থেকেই আসবে প্রশ্নগুলো, সৃজনশীল প্রশ্ন এর মধ্য থেকেই আসে। দেখো আমরা প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। পেশাজীবী দম্পতির একমাত্র সন্তান মাহিম। মায়ের ইচ্ছা সে একজন সফল প্রকৌশলী হবে, ইঞ্জিনিয়ার হবে আর কি। তাই মা সিলেবাস বহির্ভূত কোনো বই পড়তে দেখলে অত্যন্ত বিরক্ত হন। তবে বাবা সাইফুল সাহেব পাঠ্যপুস্তকের পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়তে উদ্বুদ্ধ করেন। বাবার এমন অনুপ্রেরণায় মাহিম যেমন সহজেই বুয়েটে চান্স পায়, তেমনি শুভ্র চিন্তা চেতনায়ও সে হয়ে ওঠে সমৃদ্ধ। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। উদ্দীপকে বলছে যে একটা ছেলের কথা বলা হয়েছে, মা পছন্দ করতো না কিন্তু বাবা তাকে উৎসাহ দিত। এর ফলে যে বাইরের বইগুলো পড়ার জন্য বিভিন্ন জ্ঞান অর্জনের বই পড়ে সে বুয়েটে চান্স পেয়েছে এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠেছে। এবার আমরা প্রশ্নে চলে আসি, দেখি প্রশ্ন আমাদের কি বলে। দেখো কয়েক প্রশ্ন। সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কী? এটা জ্ঞানমূলক প্রশ্ন। এখানে আমরা উত্তরটা এভাবে লিখতে পারি যে প্রমথ চৌধুরী রচিত বই পড়া প্রবন্ধে সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হল জাতির জীবনশক্তি হ্রাস পাওয়া। বুঝেছ? আচ্ছা, খ নাম্বার হচ্ছে বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয় বলতে কি বোঝানো হয়েছে? এখানে এই যে বিদ্যার সাধনা, এখানে আমরা পড়েছি, আগের ক্লাসে আমরা পড়েছি যে গুরু নানাভাবে কি করে শিষ্যকে মানে তার ছাত্রকে নানাভাবে অনুপ্রাণিত করে বিদ্যা অর্জনের জন্য, শিক্ষা গ্রহণের জন্য, কিন্তু সর্বশেষে কি করতে হয়? জ্ঞান বা বিদ্যা জ্ঞান সাপেক্ষ বিধায় বিদ্যা সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়। অর্থাৎ তোমার যদি তোমার বাবার অনেক পয়সা আছে, টাকা আছে, কিন্তু কি হবে, তুমি সব কাজ কিন্তু অন্যজনকে দিয়ে করাতে পারবা, এই বিদ্যা কিন্তু কাউকে দিয়ে অর্জন করাতে পারবা না। তুমি একজনকে অনেক টাকা পয়সা দিলা, বললো এই তুমি আমার এই পড়াগুলো মুখস্থ করে দাও, সে টাকা পয়সাও নিল, তোমার পড়াগুলোও মুখস্থ করে দিল, কিন্তু তোমার কি কোনো কাজে আসলো? এই একটা কাজ এখন পর্যন্ত কি মানুষকে কষ্ট করে নিজেই করতে হয়, আর আমরা সকল কাজই তো আজকাল মানুষ দিয়ে করাই, এই কাজটা নিজের করতে হয়। এখানে সে কথাই বলা হয়েছে। বই পড়া প্রবন্ধে লেখক জ্ঞান বা বিদ্যার সাধনা সম্পর্কে মতামত ব্যক্ত করতে গিয়ে বলেছেন, কি বলেছেন? আমাদের সমাজে একটি ধারণা আছে যে বিদ্যার সাধনা গুরুর উপর নির্ভরশীল, শিক্ষকের উপর নির্ভর করে, শিক্ষক যত ভালো লেখাপড়া তত ভালো। আসলে তিনি মনে করেন জ্ঞান বা বিদ্যা জ্ঞান সাপেক্ষ, এই যে জ্ঞান সাপেক্ষ, ফলে জ্ঞানের সাধনায় গুরু বা শিক্ষক পথ প্রদর্শক হিসেবে কাজ করবেন মাত্র, আসল কাজ শিষ্যকেই করতে হবে। শিষ্য শিক্ষা গ্রহণ করতে তৎপর হলে তবে যথাযথ শিক্ষা বা বিদ্যা অর্জন করতে পারবে। এখানে এই কথাই বোঝানো হয়েছে। আচ্ছা, উদ্দীপকের সাইফুল সাহেবের মধ্যে বই পড়া প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। এখানে বলছে উদ্দীপকের সাইফুল সাহেবকে, ওই ছেলেটার বাবা, মাহিমের বাবা, বলছে তিনি যে বই পড়া প্রবন্ধে তার ছেলেকে যেভাবে বই পড়তে উৎসাহিত করেছেন সেটা ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। বই পড়া প্রবন্ধে বই পড়ার মাধ্যমে প্রকৃত জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করেছেন লেখক নিজেই। বই পড়া প্রবন্ধে লেখক জাতিকে বই পড়ায় উৎসাহিত করতে চেষ্টা করেছেন বারবার। তার মতে প্রকৃত শিক্ষা অর্জন করতে হলে প্রচুর বই পড়ার দরকার, মানে পাঠ্য বইয়ের পাশাপাশি আমাদের প্রচুর বই পড়তে হবে। স্কুল কলেজের পাঠ্য বই হিসেবে নির্ধারিত কিছু বই পড়ার মাধ্যমে পরিপূর্ণ জ্ঞান অর্জন সম্ভব না। প্রকৃত শিক্ষা লাভ করতে হলে লাইব্রেরিতে গিয়ে নিজের রুচি অনুযায়ী, নিজের ইচ্ছা অনুযায়ী বই পড়ার বিকল্প নেই। শুধু সিলেবাস নির্ভর লেখাপড়া শিখলেই শিক্ষার্থীর জ্ঞান সুসম্পন্ন হবে না। আর উদ্দীপকে বলছে কি, গয়ের উত্তরে, এই যে গয়ের উত্তরে কিন্তু তোমরা এইভাবেই লিখবে। প্রথম
তোমার পাঠ্য বইয়ের ধারণা যেটা সেটা লিখবে, তারপর কিন্তু উদ্দীপকের ধারণা লিখতে হবে। এখানে উদ্দীপকে আমরা কি বলতে পারি, সাইফুল সাহেবের স্ত্রী কিন্তু কি করত, অন্য বই পড়লে ছেলে সে পছন্দ করতো না, কিন্তু সাইফুল সাহেব নিজে বুঝতেন যে না, পাঠ্য বইয়ের পাশাপাশি তাকে অন্যান্য ভালো বইও পড়তে হবে। অন্যান্য ভালো বই পড়লে সে মানুষের মতো মানুষ হবে, ভালো মানুষ হবে, তার জ্ঞান অর্জনে কি হবে, প্রসারতা বাড়বে। তাই সে ছেলেকে অন্যান্য বই পড়তে উৎসাহিত করেন। শেষ পর্যন্ত দেখা যায় কি যে ছেলে কিন্তু বুয়েটে চান্স পেয়ে গেছে। ওই শুধু পাঠ্য বইয়ের পড়ায়, পাঠ্য বইয়ের সীমাবদ্ধ জ্ঞানে কিন্তু সে সেটা পারে নাই। বা বুয়েটের মতো একটা প্রতিষ্ঠানে চান্স পাওয়ার জন্য কি করতে হয়, তাকে অনেক অনেক জ্ঞানের আধার হতে হয়। আচ্ছা, প্রগতিশীল জগতে ঘ নাম্বার দেখো, প্রগতিশীল জগতের সাথে তাল মিলিয়ে চলতে চলতে উদ্দীপকের মাহিমের শুভ্র চিন্তা সমর্থনযোগ্য। ওই যে সে চান্স পেয়েছে, আবার শুভ্র চিন্তাও কিন্তু ভালো চিন্তা চেতনারও মানুষ হয়ে গড়ে উঠেছেন তিনি। মন্তব্যটি বই পড়া প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। আচ্ছা, বই পড়া প্রবন্ধে লেখক তো বারবার শুধু পড়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। সেখানে আমরা কি দেখি যে আমরা জাতিগতভাবে দীনতা এবং হীনতার শিকার হয়েছি এই বই না পড়ে। দিনহীন হচ্ছে যার কোনো নাই, গতি নাই, বেগতিক মানুষ। তো আমরা ওই বড় বড় পাশ দিয়ে বড় বড় সার্টিফিকেট অর্জন করলেও কিন্তু আমরা যদি আমাদের যদি বাহ্যিক কোনো জ্ঞান না থাকে, ভালো যদি আচার আচরণ না হয়, ভালো যদি মানুষ হতে না পারি, তাহলে কিন্তু আমাদের ওই শিক্ষার ওই সার্টিফিকেট মূল্যহীন। এখানে লেখক কিন্তু বারবার সে কথার প্রতি আলোকপাত করেছেন। পৃথিবীর উন্নত জাতি সমস্ত নিরবচ্ছিন্ন জ্ঞান সাধনার দ্বারাই উন্নতি লাভ করেছে। তারা প্রচুর পরিমাণে বই পড়ে, সাহিত্য চর্চা করে এবং নিজেকে কি করে, বড় মানুষ, ভালো মানুষ, সুন্দর মানুষ হিসেবে সুপ্রতিষ্ঠিত করে সমাজে, এবং তারাই কি করে, জগৎকে এগিয়ে নিয়ে যায়। আর আমাদের এইখানে যে বলা হয়েছে যে পাশাপাশি প্রচুর বই পড়ার মাধ্যমে উদ্দীপকে মাহিম কি করতে পেরেছিল, তার জীবনের লক্ষ্যে পৌঁছতে পেরেছিল। তার মায়ের আশা ছিল সে প্রকৌশলী হবে। সে কিন্তু ওই পাঠ্য বহির্ভূত বই পড়ে, শুধু পাঠ্য বহির্ভূত বই পড়লে হবে না, পাঠ্য বইও কিন্তু তার সাথে পড়তে হবে। পড়ে নিজে বাপের উৎসাহে, বাবার উৎসাহে, নিজের চেষ্টায় সে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছিল, সেই সাথে একজন ভালো মানুষ হয়েছিল। এখন আমরা শেষে বলতে পারি যে আসলে বই পড়ার কোনো বিকল্প নাই। বই পড়লে মানুষের মন যেমন ভালো থাকে, চিন্তা চেতনা সুন্দরভাবে গড়ে ওঠে, তেমনি সে আলোকিত মানুষ হয়ে গড়ে ওঠে, দেশ ও সমাজের একজন হয়ে ওঠে। সেই সাথে কি হয়, তার উচ্চশিক্ষা কি তার সাথে খর্ব হয়ে যায়, বিলীন হয়ে যায় না, সে যে উচ্চ শিক্ষা অর্জন করে সেটা আরও বেশি সুন্দর, ভালো এবং ত্বরান্বিত হয় ভবিষ্যতের উজ্জ্বলতা। এবার আরও একটি সৃজনশীল প্রশ্ন আমরা আলোচনা করব। এটি কুমিল্লা বোর্ড 2023 সালে এসেছিল। দেখো, উদ্দীপক করি। প্রথমে উদ্দীপকটি দুইটি ভাগে বিভক্ত। শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা ডিগ্রি লাভ করে চাকরি প্রাপ্তি শিক্ষার উদ্দেশ্য নয়, মানবিক বৃত্তিগুলোর বিকাশ ঘটানোই শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত। প্রথম অংশে আমরা এটা পেলাম। দ্বিতীয় অংশে সব ধরনের জ্ঞানের একত্রে সমাবেশ ঘটিয়ে জ্ঞান চর্চার প্রসারে ধারাবাহিক ও স্থায়ী ভূমিকা পালনের জন্য লাইব্রেরির সৃষ্টি। এটি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি তার প্রয়োজন ও আগ্রহ অনুযায়ী জ্ঞান চর্চা করতে পারে। আচ্ছা, এই দেখলাম আমাদের উদ্দীপক কুমিল্লা বোর্ড 2023-এর। এবার আমরা প্রশ্নে চলে আসি, সৃজনশীল প্রশ্নে। প্রথম প্রশ্ন ক, জ্ঞানমূলক। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি? প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। এখন বীরবল শব্দের অর্থ কি সেটা কি তোমরা জানতে চাচ্ছ? বীরবল হচ্ছে যিনি বীরদের মধ্যে বলীয়ান। আচ্ছা, সুশিক্ষিত।
সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত বলতে কি বোঝানো হয়েছে? সুশিক্ষিত লোক একজন শিক্ষিত লোক। আমরা সাধারণত সমাজে বলি যে শিক্ষিত লোক। এখন শিক্ষিত লোকের মধ্যে আবার দেখো সুশিক্ষিতর একটা কোটা রয়েছে। কেবল স্বেচ্ছায় জ্ঞান আহরণকারীরাই প্রকৃত অর্থে শিক্ষিত, অর্থাৎ সুশিক্ষিত। সুশিক্ষিত হতে হলে শিক্ষার অন্তর্নিহিত তাৎপর্য উপলব্ধি করে মনের প্রসার ঘটানো দরকার। এক্ষেত্রে প্রচলিত বিভিন্ন প্রাতিষ্ঠানিক শিক্ষা কেবল যথেষ্ট নয়। লেখক মনে করেন মনের প্রকৃত বিকাশ সাধনের জন্য স্বশিক্ষার বিকল্প নেই। একজন ব্যক্তি নিজের পছন্দ মতো বই পড়েই শিক্ষার এই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। অর্থাৎ সুশিক্ষা অর্জন কিভাবে সম্ভব? তুমি বইয়ের পাশাপাশি, জ্ঞান অর্জনের পাশাপাশি কি করবে? নিজের ইচ্ছা স্বাধীন মতো তোমার পছন্দ মতো বই পড়বে। তাহলে কি হবে? তোমার ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে সেটার বিকাশ ঘটবে। এতে তোমার কি হবে? তোমার উন্নতির কিন্তু ব্যাঘাত ঘটবে না, বরং আরও উন্নতি বেশি ত্বরান্বিত হবে। আচ্ছা দেখো, উদ্দীপকের গয়ের প্রশ্ন হচ্ছে উদ্দীপক একে বই পড়া প্রবন্ধের যে দিকটি ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা করো। একে আমাদের কি বলছে? শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি লাভ করার কথা বলেছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে বই পড়ে সিলেবাস অনুযায়ী পাশ করে আমরা কি করি? শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি সার্টিফিকেট পাই এবং সে অনুযায়ী একটা ভালো চাকরি পেয়ে জীবনকে সুন্দর করে সাজিয়ে নেই। আর উদ্দীপকে বলা হয়েছে যে প্রচলিত শিক্ষা ব্যবস্থার গদ বাঁধা কিছু পাঠ্যপুস্তক মুখস্থ করে শিক্ষার্থীরা যথার্থ শিক্ষিত না হয়ে ডিগ্রিধারী হয়। শুধু স্কুল কলেজের গতানুগতিক যে পড়াশোনা শিক্ষার্থীদের জীবন ও জীবিকা স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের কৌশল শেখায় যদি, তাহলে তারা কিন্তু আরও বেশি উচ্চ শিখরে যেতে পারে। এতে জাতি কি হয়? যেমন ডিগ্রিধারী হয়, তেমনি জাতি সুশিক্ষায়ও সুশিক্ষিত হয় এবং তার একটা চিন্তা ভাবনা চেতনা পরবর্তীতে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এখানে এই কথাগুলোই উদ্দীপকে বলা হয়েছে। আচ্ছা, ঘয়ের প্রশ্ন দেখো, উদ্দীপকে 2-এ বই পড়া প্রবন্ধের লেখকের মনোভাবের সম্পূর্ণ প্রকাশ ঘটেছে কি? তোমার মতের পক্ষে যুক্তি দাও। বই পড়া প্রবন্ধে লেখকের মনোভাবের সম্পূর্ণ প্রকাশ ঘটেনি বলেই মনে হয়। বই পড়া প্রবন্ধে মেধার বিকাশে এবং মুক্তভাবে জ্ঞান চর্চার জন্য বই পড়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে। বই মানুষের জ্ঞানের পরিধিকে সমৃদ্ধ আলোকিত করে। শিক্ষায় ক্ষেত্রে স্বাধীন জ্ঞান চর্চা মনের বিকাশে ভূমিকা পালন করতে পারে একমাত্র লাইব্রেরি। তাই বই পড়া প্রবন্ধে প্রচলিত শিক্ষা ব্যবস্থার দোষ ত্রুটি উল্লেখ করে প্রাবন্ধিক কী করেছেন? লেখক লাইব্রেরিতে যেতে বলেছেন। লাইব্রেরিতে তার স্বাধীন মতো, ইচ্ছা মতো, রুচি মতো বই পড়ে তাকে শিক্ষার সাথে তার মানের আরও উন্নয়ন ঘটাতে বলেছেন। আলোচনা করছি আরও একটি সৃজনশীল প্রশ্ন এবং উত্তর। এটি সিলেট বোর্ড 2024 সালে এসেছে। উদ্দীপকটি পড়ে নেই। 10ম শ্রেণীর শিক্ষার্থী জুবায়েরের প্রবল ঝোঁক বই পড়ার। পাঠ্য বইয়ের বাইরে কবিতা, উপন্যাস, সায়েন্স ফিকশন, গোয়েন্দা কাহিনী ইত্যাদি বিষয়ে তার বিস্তর আগ্রহ। তার বাবাও তাকে বই পড়তে ও বই কিনতে উৎসাহিত করেন। পড়ার আগ্রহ দেখে বাবা তাকে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরিতে ভর্তি করে দেন। একদিন সে বিশ্ব সাহিত্য কেন্দ্র লাইব্রেরির সদস্য হন। আচ্ছা, এটা আমাদের উদ্দীপক গেল। এই ছেলেও মনে করো বই পড়তে প্রচুর ঝোঁক। এখন তোমাদের বই পড়ার ঝোঁক আছে কি না সেগুলো কমেন্টে জানিও। আচ্ছা, শিক্ষার প্রথম প্রশ্নটা, শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কি? শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটা বলো তো দেখি? সাহিত্য চর্চা। এখানে তোমরা প্রশ্নটা এইভাবে গুছিয়ে লিখবে যে প্রমথ চৌধুরী রচিত বই পড়া প্রবন্ধে প্রাবন্ধিক
শিক্ষার সর্বপ্রধান অঙ্গ বলতে বুঝিয়েছেন সাহিত্য চর্চাকে, তাহলে কিন্তু সুন্দর হবে। ক্ষয়ের প্রশ্ন, মনের হাসপাতাল বলতে কি বোঝায়? এখন দেখো, হাসপাতাল মানে তো আমরা কি বুঝি? হাসপাতাল যেখানে রোগের চিকিৎসা করা হয়, কিন্তু এখানে কিন্তু রোগের হাসপাতাল বলে নাই, রোগীর হাসপাতালও বলে নাই, এখানে বলছে মনের হাসপাতাল। এখন এই মনের হাসপাতাল বলতে কি বুঝি? অসুস্থ শরীরকে সুস্থ রাখতে যেমন হাসপাতালে যেতে হয়, তেমনি মনকে সুস্থ রাখতে কোথায় যেতে হবে? লেখকের মতে লাইব্রেরিতে যেতে হবে। তাই লাইব্রেরি হচ্ছে মনের হাসপাতাল। এখন এইটুকু লিখলে কিন্তু হবে না, এটা যেহেতু 2-এর প্রশ্ন, আরেকটু লিখতে হবে। জ্ঞানের চর্চার জন্য লাইব্রেরির প্রয়োজন, তেমনি জ্ঞান ছাড়া যেমন সুস্থ সুন্দর মন নির্মাণ হয় না, একজন মানুষের জীবন আচরণের সব কিছুই তার মনের উপর ক্রিয়াশীল। দেহে রোগ দেখা দিলে যেমন হাসপাতালে গিয়ে চিকিৎসা করা হয়, তেমনি মনের রোগ সারাতে অবশ্যই বেশি বেশি বই পড়তে হয়। অনেক সময় দেখা যায় আমরা কি করি, যে মনটা ভালো লাগছে না, একটা বই পড়লে হঠাৎ করে কিভাবে যেন কখন যেন কিভাবে মন ভালো হয়ে গেছে। এজন্যই কিন্তু লেখক বলছেন যে মনের হাসপাতাল বলতে লাইব্রেরিকে বুঝিয়েছেন। আচ্ছা, গয়ের প্রশ্ন দেখো, উদ্দীপক আর উদ্দীপকের এই যে গয়ের প্রশ্ন প্রয়োগমূলক প্রশ্ন। এই প্রয়োগমূলক প্রশ্ন প্রথমে তুমি তোমার বই থেকে যে জ্ঞানটা সেটা আলোচনা করবে, তারপর উদ্দীপকে আসবে। প্রত্যেকটা প্রশ্নে কিন্তু এমন উদ্দীপকে, আর এটা প্রয়োগ, তুমি বাস্তবে যা দেখেছো সেটা প্রয়োগ হচ্ছে এই প্রয়োগমূলক প্রশ্ন। আসলে উদ্দীপকের মনোভাব বই পড়া প্রবন্ধের কোন দিকের সাথে সাদৃশ্যপূর্ণ? উদ্দীপকের আমাদের মনোভাব কি ছিল? একটা ছেলে অনেক বই পড়ে, বই পড়ায় তার অনেক ঝোঁক, বাবা তাকে ভ্রাম্যমাণ লাইব্রেরিতে ভর্তি করে দেন, এই তো। এখন দেখো আমরা উত্তরটা কিভাবে সাজাবো। বই পড়া প্রবন্ধে প্রাবন্ধিক প্রমোদ চৌধুরী সাহিত্য চর্চার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেছেন। শুধু আলোকপাতই করেননি, তিনি কিন্তু বহুভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে যথার্থ শিক্ষিত হয়ে ওঠার জন্য সাহিত্য চর্চার বিকল্প নেই, কেননা সাহিত্য চর্চা মনের আনন্দ বিকাশে ভূমিকা রাখে, মনকে কি করে? অসুস্থতার হাত থেকে বাঁচিয়ে রাখে। মন কি, তোমরা বলতে পারো মন কি কখনো অসুস্থ হয়? হ্যাঁ, অনেক সময় আমাদের মন ভালো থাকে, অনেক সময় খারাপ থাকে, বিষয় একেবারে বিষাদে ভারাক্রান্ত হয়ে যায়। এই সমস্ত কারণে কিন্তু আমরা যদি বই পড়ি আমাদের জ্ঞানও অর্জন হবে, আবার আমাদের মনও সুস্থ থাকবে। এখন উদ্দীপকে আসি। 10ম শ্রেণীর শিক্ষার্থী জোবায়েরের কথায়, সাহিত্য চর্চায় সে বেশ আগ্রহী ছিল, বই পড়ার প্রতি তার খুব আনন্দ। তখন বাবা তাকে কি করে? দেশের ভ্রাম্যমাণ লাইব্রেরিতে ভর্তি করে দেন এবং সেখানে সে ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে বই নিয়ে সাহিত্য চর্চা শুরু করেন। শুধু তাই নয়, পড়তে পড়তে সে এক সময় কি করে? সেখানকার সদস্য হন। সদস্য হলে তো আরও বেশি ভালো সুযোগ সুবিধা পাওয়া যায়। সে অনেক বেশি বই পড়ে এবং একজন আলোকিত মানুষ হয়ে গড়ে ওঠে। আচ্ছা, আমরা ক্লাসে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছিলাম এবং আমি চেয়েছি সহজ সরল সুন্দর ভাষায় তোমাদের বুঝিয়ে দিতে, যাতে তোমাদের একটু উপকার হয়। তোমরা যদি এই ক্লাসগুলো থেকে উপকৃত হও তাহলেই কিন্তু আমার এই পড়া সার্থক হবে। আগামী ক্লাসে তোমরা কোন কবিতা বা গল্পটি পড়তে চাচ্ছ কমেন্টে জানিয়ে দিও। আর সবাই সহজে পড়া শিখির সাথে থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।